নমস্কার শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন 91.2 FM রেডিও সুন্দরবন, সাথে আমি আরজে কৃষ্ণকলি। দৈনন্দিন বিভিন্ন নিউজ আপনারা আমাদের রেডিও সুন্দরবনের মাধ্যমে দেখে থাকেন এবং সবসময় আমি আরজে কৃষ্ণকলি চেষ্টা করি আপনাদের প্রত্যেক দিনের দৈনন্দিন নিউজ থেকে একটু ভিন্ন স্বাদের নিউজ আপনাদেরকে দেখাতে, আপনাদের মনোরঞ্জনের জন্য। তেমনি আজকেও একটি ভিন্ন স্বাদের অনুষ্ঠান কিন্তু আপনাদের সামনে উপস্থাপিত করতে চলেছি আমি আরজি কৃষ্ণকলি। আমার সাথে আজ আছেন ডক্টর পি.কে. শাস্ত্রী। তিনি একজন জ্যোতিষী, অ্যাস্ট্রোলজার। আসুন ওনার সাথে আমরা আলাপটা সেরে নিই। তারপরে আমরা এই জ্যোতিষ শাস্ত্র সম্পর্কে বিশেষ কিছু তথ্য আমরা জেনে নেব। আচ্ছা, প্রথমেই আপনাকে 91.2 FM রেডিও সুন্দরবনের পক্ষ থেকে স্বাগত। নমস্কার আপনাদেরকে আসার জন্য, আমার সাক্ষাৎ নেওয়ার জন্য। আজ আমি যেটা আলোচনা করতে চলেছি ভারতীয় জ্যোতিষের উপরে। ভারতীয় জ্যোতিষ কিন্তু ভারতের অতীতকাল থেকেই ছিল, বর্তমানে আছে, এবং জ্যোতিষটা কিন্তু একটা সাবজেক্ট। অনেকে জ্যোতিষ নিয়ে অনেক ব্যঙ্গ বিদ্রুপ করেন, কিন্তু তারা জানেন না যে জ্যোতিষটা হচ্ছে একটা সাবজেক্ট। ইতিহাস, ভূগোল, গণিত এর মতোই সাবজেক্ট, এবং এই সাবজেক্টের চর্চা তৎকালীন ভারতবর্ষে হতো, এখনো হয়। এবং তৎকালীন যে সমস্ত রাজারা ছিলেন তাদের রাজসভাতে অনেক গুণী রাজজ্যোতিষী ছিলেন, এবং সেই রাজজ্যোতিষীরা তাদের নিখুঁত প্রেডিকশনের মাধ্যমে অতি সহজেই বলে দিতে পারতেন যে কখন তাদের রাজ্যের উপর বা কখন তাদের রাজসভার উপরে বৈদেশিক শক্তির আক্রমণ হবে, আক্রমণটা কোন দিক থেকে হবে, কোন সময় হবে, কিভাবে হবে। এবং এটা যখন তারা রাজাকে বলতে পারতেন তাদের নিখুঁত প্রেডিকশনের মধ্য দিয়ে রাজজ্যোতিষীরা, ফলে রাজা আগে থাকতে অ্যালার্ট হতেন, এবং রাজা কিন্তু খুব সহজেই সেই বৈদেশিক শক্তির আক্রমণের হাত থেকে নিজেদেরকে প্রতিহত করতে পারতেন। ফলে এই বারবার বৈদেশিক আক্রমণ হতো, রাজারা সহজেই সেই বৈদেশিক আক্রমণ প্রতিহত করতে পারতেন। কিন্তু যখন সেই বৈদেশিক শক্তিরা জানতে পারলো যে ওই রাজজ্যোতিষীদের কারণে তারা বারবার রাজাদের উপর আক্রমণ করে ব্যর্থ হচ্ছেন, তখন সেই বৈদেশিক শক্তিরা কি করলেন, প্রথমে সেই রাজজ্যোতিষীদের অনেককে হত্যা করলেন এবং তাদের যে সমস্ত গুরুত্বপূর্ণ পুঁথিপত্র ছিল সেগুলোকে পুড়িয়ে দিলেন। সেই পুঁথিপত্রগুলো যদি আজ আমাদের এই জ্যোতিষীদের থাকতো, তাহলে ভারতীয় জ্যোতিষ বিশ্বের মধ্যে আরো অনেক উন্নত মানের স্থান অর্জন করে নিতে পারতেন। যাই হোক, সেই পুঁথির মধ্যে যেটুকু ছিল সেইটুকু অনুসরণ করে করে ভারতীয় জ্যোতিষ মোটামুটি একটা ভালো জায়গায় এসেছে। এবং বর্তমানে জ্যোতিষের বিভিন্ন পার্ট আছে। কেউ চর্চা করেন সামুদ্রিক জ্যোতিষ নিয়ে, কেউ প্র্যাকটিস করেন জন্মকুণ্ডলী বা হরোস্কোপ নিয়ে, কেউ প্র্যাকটিস করেন সংখ্যাতত্ত্ব বা নিউমারোলজি নিয়ে। এবার সামুদ্রিক জ্যোতিষটা কি? যে সমস্ত জ্যোতিষীরা আপনার এই হাতে রেখা, আমাদের নখের গঠন, আঙুলের মাথার আকৃতি, আমাদের মুখমণ্ডল, চোখ, নাক, আমাদের দেহের গঠন ইত্যাদির উপরে আলোচনার মাধ্যমে এবং তাদের সুনিপুণ প্রেডিকশনের মধ্য দিয়ে যারা বিচার করেন তারা হচ্ছে সামুদ্রিক জ্যোতিষ চর্চা করেন। আর হরোস্কোপ বা জন্মকুণ্ডলীর এই প্রেডিকশনের ক্ষেত্রে আমাদের দরকার হয় তিনটে জিনিস। এই পদ্ধতিটাই এখন অধিকাংশ জ্যোতিষীরা করেন। এই জন্মকুণ্ডলী বা হরোস্কোপ বিচারের ক্ষেত্রে আমাদের দরকার হয় তিনটে জিনিস। একটা হচ্ছে সেই জাতক বা জাতিকার ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ এবং প্লেস অফ বার্থ। এই তিনটের সাহায্যে আমরা অতি সহজেই একটা হরোস্কোপ বানাই, এবং হরোস্কোপ বানিয়ে তার অতীতের কথা, বর্তমানের কথা এবং ভবিষ্যতের কথা সবই বলতে পারি। এবং এই হরোস্কোপ বা জন্মকুণ্ডলী পদ্ধতির আবার বিভিন্ন ভাগ আছে। কোনো জ্যোতিষী প্র্যাকটিস করেন ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজি, যাকে বলা হয় বাংলায় সনাতন অ্যাস্ট্রোলজি নিয়ে। আবার কোনো জ্যোতিষী প্র্যাকটিস করেন কৃষ্ণমূর্তি পদ্ধতি নিয়ে, আবার কোনো জ্যোতিষী প্র্যাকটিস করেন নারী জ্যোতিষী নিয়ে। ব্যাপারটা সবই এক, পদ বিভিন্ন। আবার অনেক জ্যোতিষী আছে সংখ্যা নিয়ে প্রেডিকশন করেন, অর্থাৎ আপনার থেকে একটা সংখ্যা নিল, সেই সংখ্যার মাধ্যমে তারা আপনার সবকিছু বলে দেবে, বা আপনার নাম উইথ ইয়োর সারনেম এটা দিয়ে তারা সংখ্যার প্রেডিকশন করে, আপনার ডেট অফ বার্থ দিয়ে তারা সংখ্যার প্রেডিকশন করে আপনার অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ বলে দেন। তো যাই হোক, অতীতের
সবকিছু সিস্টেম অন্য, কারণ রামকৃষ্ণদেব বলেছেন যত মত তত পথ। তো ঠিক তেমনি জ্যোতিষীর বিভিন্ন ওয়ে আছে, সে আপনার সামুদ্রিক পদ্ধতি হোক বা হরোস্কোপ পদ্ধতি হোক বা নিউমারোলজি হোক, সবাই কিন্তু একটা জায়গায় গিয়ে আপনাকে ডেস্টিনেশন স্টপ করে দেবে। ধরুন আপনি আপনার বাড়ি থেকে স্টেশনে যাবেন, এবার আপনি ইচ্ছা করলে আপনার পায়ে হেঁটেও আপনার বাড়ি থেকে স্টেশনে যেতে পারেন, আবার টোটো গাড়িতেও করেও যেতে পারেন, অটো করেও যেতে পারেন, সাইকেল চালিয়েও যেতে পারেন, টু হুইলার যেতে পারেন, ফোর হুইলার, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু যিনি হেঁটে যাচ্ছেন তিনিও স্টেশনে পৌঁছাচ্ছেন, যিনি টোটোতে যাচ্ছেন তিনিও স্টেশনে পৌঁছাচ্ছেন, যিনি টু হুইলারে যাচ্ছেন তিনিও স্টেশনে পৌঁছাচ্ছেন, যিনি যাচ্ছেন ফোর হুইলার তিনিও যাচ্ছেন স্টেশনে পৌঁছে। তো আমাদের এই ডিফারেন্স ওয়ে হলেও আমাদের ওয়ে কিন্তু সেম। এবার আমি এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে যে বিষয়ে আলোকপাত করবো সেটা পামিস্ট্রির উপরে আমি সংক্ষেপে কিছু আলোচনা করছি, এবং এটা আপনাদের অবশ্যই মিলবে, কারণ আমরা যখন কলেজে পড়াশোনা করেছিলাম বা এখন আমরা যখন কলেজে পড়াই বা আমরা বইতে অনেক কিছুই পড়েছি পামিস্ট্রির উপরে, কিন্তু আমি যে বিষয়টা এখন আপনাদের বলবো এটা কিন্তু সম্পূর্ণ আমার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স, অর্থাৎ আমি যে ক্লায়েন্ট এই পর্যন্ত দেখেছি, ক্লায়েন্ট থেকে যেটা আমি পেয়েছি সেই বিষয়ে আমি পামিস্ট্রির উপরে আলোচনা করছি, এবং এটা 100-এর মধ্যে 100% আমাদের মিলবে। যেমন এই আঙুলটা, এই আঙুলটার আমরা সবাই নাম জানি, এই আঙুলটাকে বলে বৃদ্ধাঙ্গুলি। এই বৃদ্ধাঙ্গুলি আঙুলটা হচ্ছে ভেনাসের আঙুল, শুক্রের আঙুল। এই বৃদ্ধাঙ্গুলির নিচের অংশটাকে বলা হয় মাউন্ট অফ ভেনাস। এই মাউন্ট অফ ভেনাসের ঠিক এখানে যদি কারোর চেন চিহ্ন বা শিকল চিহ্ন থাকে, তাহলে কিন্তু সেই জাতক বা জাতিকা পরিবারের অমতে বিয়ে করবে, এমনকি নিজেরা পালিয়ে গিয়েও বিয়ে করতে পারে। আমি দেখেছি অনেকের, আমার কাছে তো প্রচুর ক্লায়েন্ট আসে, দেখেছি যে সমস্ত ক্লায়েন্টরা এবং নিজের পরিবারের অমতে বিয়ে করেছে, পালিয়ে গিয়ে বিয়ে করে, তাদের হাতে কিন্তু এই চেন চিহ্ন বা শিকল চিহ্ন না আছে হাতের। ফলে এটা আমরাও লক্ষ্য করবেন বিভিন্ন মানুষের হাত দেখে, দেখবেন 100-100% মিলছে। সেকেন্ড যেটা আসবো, এই আঙুলটা, এইটাকে বলা হয় ইন্ডেক্স ফিঙ্গার। এই ইন্ডেক্স ফিঙ্গারটা হচ্ছে বৃহস্পতির আঙুল। এই ইন্ডেক্স ফিঙ্গারের নিচে যে অংশটা আছে একে বলা হয় মাউন্ট অফ জুপিটার। এই মাউন্ট অফ জুপিটার, এই আমি যেখানে হাত দিয়ে দেখাচ্ছি ঠিক এখানে যদি স্কোয়ার বা চতুর্ভুজ চিহ্ন কোনো জাতক বা জাতিকার থেকে থাকে, তাহলে কিন্তু সেই জাতক জাতিকার প্রচন্ড জ্ঞান থাকবে, এবং এমনকি তার মধ্যে উচ্চ শিক্ষা হওয়ার একটা প্রবণতা তার মধ্যে থাকবেই থাকবে। এই আঙুলটাকে বলা হয় রবির আঙুল। এই রবির আঙুলের নিচের অংশে, এই অংশটার নাম হচ্ছে মাউন্ট অফ সান। এই রবির আঙুলের নিচে যদি একাধিক যদি এরকম রেখা থাকে, তাহলে সেই ব্যক্তির মধ্যে কিন্তু একাধিক প্রতিভা থাকবেই থাকবে। হাতের মধ্যে আমাদের বিভিন্ন মানুষের হাতে বিভিন্ন রকম রেখা থাকে, কিন্তু যে রেখাটা, যে তিনটে রেখাটা কমন, যেটা সবার হাতে থাকবেই থাকবে, সেটা হচ্ছে, এক হচ্ছে লাইভ লাইন, সেকেন্ড হচ্ছে হার্ড লাইন, আর থার্ড হচ্ছে ব্রেন লাইন। এই লাইভ লাইন, হেডলাইন আর হার্ড লাইন, এটা কিন্তু প্রতিটি জাতক জাতিকার হাতে থাকবে। আমরা লক্ষ্য করে দেখবেন এই তিনটে রেখা থাকে। আর যে সমস্ত রেখা আছে, ফেড লাইন অনেকের হাতে থাকে, থাকে না। ভেনাস লাইন অনেকের হাতে থাকে, থাকে না। অনেকে সান লাইন অনেকের হাতে থাকে না। মাকাই লাইন অনেকের হাতে থাকে, থাকে না। কিন্তু এই তিনটে লাইন, লাইভ লাইন, হেডলাইন এবং হার্ড লাইন, কিন্তু প্রতিটি মানুষের হাতে থাকবে। এবং আপনারা লক্ষ্য করবেন আপনার নিজের হাতে, যদি আপনার হাতের এই হেডলাইন বা ব্রেন লাইন এবং হার্ট লাইনের মিডিলে যদি ক্রস চিহ্ন থাকে, এরকম ক্রস চিহ্ন যাকে বলা হয় মিস্টিক ক্রস, তাহলে কিন্তু আপনি অবশ্যই ঈশ্বরের প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল হবেন। ঈশ্বরের প্রতি আপনার চরম বিশ্বাস থাকবে, জ্যোতিষ শাস্ত্রের প্রতি আপনার অগাধ বিশ্বাস থাকবে, এবং অকাল সায়েন্সের প্রতি আপনার তীব্র আগ্রহ দেখা দেবে। এবার আমি আসছি একটা পরের বিষয়, সেটা হচ্ছে যে আমাদের জীবনে কার কি ধরনের গ্রহের প্রবলেম আছে, সেটা আমরা হরোস্কোপ ছাড়াই কিভাবে বুঝতে পারবো? ধরুন আমি জ্যোতিষী নয়, আপনি জ্যোতিষী নন, আপনি কিভাবে বুঝবেন যে আপনার জীবনে কি গ্রহের প্রবলেম আছে? যদি আপনি দেখেন যে আপনার সঙ্গে আপনার পিতার চরম শত্রুতা চলছে, আপনার চোখের সমস্যা বা হার্টের সমস্যা চলছে, তাহলে ভাববেন যে আপনার নিশ্চয়ই রবি গ্রহের সমস্যা আছে। যদি আপনার সঙ্গে আপনার মায়ের প্রচন্ড ঝামেলা অশান্তি চলে, যদি আপনার মাইন্ড ফ্রিকেল মাইন্ডেড হয় বা আপনার মনের মধ্যে অস্থিরতা চলে, তাহলে আপনি বুঝবেন অবশ্যই আপনার মধ্যে চন্দ্রের সমস্যা আছে। যদি আপনার সঙ্গে আপনার ছোট ভাইয়ের বা ছোট বোনের প্রচন্ড ঝামেলা অশান্তি হয়, বা একাধিকবার আপনার রক্তপাত হয়, বা আপনি জমি জায়গার মকদ্দমা নিয়ে ভুগছেন, তাহলে বুঝতে হবে আপনার অবশ্যই মঙ্গলের সমস্যা আছে। যদি কোনো পুরুষের শুক্রের সমস্যা থাকে, তাহলে কিন্তু সে একাধিকবার
সেই পুরুষ ওরিয়েন্টেড ডিজিজে ভুগবে। আবার যদি কোনো মহিলার শুক্রের সমস্যা থাকে তাহলে কিন্তু সেই মহিলা অবশ্যই ফিমেল ওরিয়েন্টেড কোনো রোগে একাধিকবার ভুগবে। এবং আমাদের জ্যোতিষে কিন্তু মেডিকেল অ্যাস্ট্রোলজি আছে। ডাক্তাররা যেমন রক্ত টেস্ট বিভিন্ন ডায়াগনোসিসের মাধ্যমে বলে এই রোগ সেই রোগ হতে চলেছে, আমাদের জ্যোতিষের মধ্যেও আছে মেডিকেল অ্যাস্ট্রোলজি। ওই মেডিকেল অ্যাস্ট্রোলজির সাহায্যে আমরা সহজেই বলতে পারি যে আপনার দেহের কবে কখন কোন সময় দেহের কোন অঙ্গে কোন প্রত্যঙ্গে কি রোগ হবে, সেটাও কিন্তু আজ সম্ভব হয়েছে আমাদের মেডিকেল অ্যাস্ট্রোলজির সাহায্যে। সেই বিষয়ে আমি পরে আলোচনা করব। আবার দেখা যাচ্ছে যদি কারোর দাঁতের সমস্যা হয়, চুলের সমস্যা বা একাধিকবার হাড় ভেঙে যাচ্ছে, হাড়ের সমস্যা, তাহলে কিন্তু তার অবশ্যই শনির সমস্যা আছে। শনির সমস্যার জন্য এগুলো হয়। যদি শনির সঙ্গে রাহু বা মঙ্গলের কানেকশন থাকে তাহলে তার একাধিকবার হাড় ভাঙবেই ভাঙবে। আমি দেখেছি আমার একটা ক্লায়েন্ট, এরা বাচ্চা ছেলে, সে অন্তত তার এই বয়স এখন 15 বছর, তার মধ্যে তার 3বার হাড় ভেঙেছে। হাত একবার ভেঙেছে পায়ের হাড়, একবার হাতের হাড়, একবার কবজির হাড় ভেঙেছে। তার চার্টে দেখলাম যে তার শনির সঙ্গে রাহু মঙ্গলের কানেকশন আছে। এগুলোকে ঠিক করে নিতে হবে। যদি কারোর একাধিকবার দুর্ঘটনা ঘটে বা রক্তপাত হয়, তার কিন্তু রাহুর সঙ্গে মঙ্গলের বা শনির কানেকশন থাকবেই থাকবে। এটাই হচ্ছে জ্যোতিষ। এবার আমি যেটা আলোচনা করব সেটা হচ্ছে যে অনেকে জ্যোতিষ নিয়ে হাসা ঠাট্টা করে, বলে জ্যোতিষীরা সব মিথ্যা কথা বলে। এসব মিথ্যে কিছু না। যেটা আপনার বার্থ চার্টে বা হাতে থাকবেই থাকবে সেটা কিন্তু বাস্তবে আপনার ঘটবেই ঘটবে। ধরুন দেখা যাচ্ছে কারোর বার্থ চার্টে আছে যে সে টিচার হবে, এবার সে কিন্তু টিচারই হবে, তাকে কিন্তু আমি হাজার পাথর পড়িয়ে বা হাজার রেমেডি দিয়ে তাকে কখনো কিন্তু আমি ডাক্তার বানাতে পারবো না। কারোর দেখা যাচ্ছে আবার বার্থ চার্টে বা হাতে আছে সে ডাক্তার হবে, সে কিন্তু ডাক্তারই হবে, তাকে কিন্তু আমি হাজার স্টোন দিয়ে অন্য কোনো প্রফেশনে আনতে পারবো না। ফলে যার বার্থ চার্টে বা হাতে আছে টিচার, সে প্রাইভেট টিউটর হতে পারে, কারণ যে প্রাইভেট টিউটর সেও টিচার। সে হয় প্রাইমারি স্কুলের টিচার হতে পারে, বা হাই স্কুলের টিচার হতে পারে, বা কলেজের প্রফেসর হতে পারে, বা ইউনিভার্সিটির প্রফেসর হতে পারে। যদি যার চার্টে এই টিচারের কানেকশন থাকে, তার যদি রবি বৃহস্পতি যদি স্ট্রং থাকে খুব ভালো মাত্রায়, তাহলে কিন্তু সে হয় হাই স্কুলের টিচার বা কলেজের প্রফেসর বা হতে পারে। আর যাদের রবি বৃহস্পতির ড্যামেজ থাকবে, টিচারের কানেকশন আছে, তারা কিন্তু সে সরকারি সার্ভিস না পেয়ে হয়তো কোনো প্রাইভেট স্কুলে পড়াচ্ছে বা কোনো প্রাইভেট টিউটর হিসেবে নিজেকে নিযুক্ত করেছেন। ওই ডক্টরের ক্ষেত্রে একই। যদি কারোর চাতে ডাক্তারের কানেকশন থাকে, সেখানে ডাক্তার হওয়ার জন্য যে সমস্ত কানেকশন গুলো থাকে যদি তার চার্টে স্ট্রং থাকে, তাহলে সে ভালো কলেজের ডাক্তার হবে, সে ভালো হসপিটালের ডক্টর হবে। আর যদি কানেকশনটা যদি ক্ষীণ থাকে, তাহলে কি হবে, সে দেখা যাচ্ছে কোনো প্রাইভেট নার্সিংহোমে প্র্যাকটিস করছে বা গ্রামের কোয়াক হিসেবে কাজ করছে। ফলে এটা মাথায় রাখবেন যে অনেকে বলে যে যে জ্যোতিষীরা মিথ্যে, মিথ্যে না। আপনার বার্থ চার্টে যেটা থাকবে জ্যোতিষীদের কাজ হচ্ছে সেইটাকে আরো বাড়িয়ে দেওয়া। যদি আপনি টিচার হন, আপনাকে স্টোন বা প্রতিকার দিলে আপনি অবশ্যই স্কুল টিচার হতে পারবেন প্রাইভেট টিচারের জায়গায়। আপনি যদি আপনার চার্টে ডাক্তারের কানেকশন থাকে, আপনাকে যদি সঠিক সময়ে সঠিক রেমেডি দেওয়া হয় এবং সেই সময় যদি আপনার কানেকশন থাকে ডাক্তার হওয়ার, আপনি কিন্তু অবশ্যই কোনো সরকারি প্রতিষ্ঠানে ডাক্তার হতেই পারবেন। কিন্তু যার চার্টে ডাক্তারের কানেকশন নেই তাকে আপনি কখনোই মাস্টার বানাতে পারবেন না। আর যার চার্টে মাস্টার হওয়ার কানেকশন নেই তাকে আপনি কখনোই মাস্টার বানাতে পারবেন না। এটা হচ্ছে জ্যোতিষের কথা। থার্ড আরেকটা বিষয় আলোচনা করব, সেটা হচ্ছে বাস্তু নিয়ে। বাস্তু কিন্তু আমাদের একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, কারণ আমরা আমাদের জীবনে অধিকাংশ সময় আমাদের বাস্তুতেই কাটাতে হয়। এবার বাস্তুর ক্ষেত্রে বিভিন্ন নেগেটিভ পজিটিভ দিক আছে। আমি একটা বিষয় নিয়ে আলোচনা করছি, সেটা হচ্ছে বাড়ির ঈশান কোণ নিয়ে। বাড়ির ঈশান কোণটা হচ্ছে একটা বাস্তুর ভাইটাল ব্যাপার, কারণ আমার কাছে যে সমস্ত ক্লায়েন্ট আসে তাদের তা অধিকাংশরই বাস্তু ড্যামেজ। সেই জন্য আমি একটা বাস্তুর উপর আলোচনা করছি সংক্ষেপে। ঈশান কোণটা হচ্ছে আমাদের বাড়ির উত্তর পূর্ব যে কোণ, সেই কোণটাকে বলা হয় ঈশান কোণ। এই ঈশান কোণে যদি কারোর বাড়ির পায়খানা বাথরুম থাকে, তাহলে কিন্তু সেই বাড়ির বৃহস্পতি পুরো ড্যামেজ হয়ে যায়। এবং এই ড্যামেজ ঈশান কোণের জন্য তার বাড়িতে যদি কোনো স্টুডেন্ট থাকে, সেই স্টুডেন্টের দেখবেন পড়াশোনায় মন বসছে না, পরীক্ষায় রেজাল্ট ভালো হচ্ছে না, সব কিন্তু এই নেগেটিভ এফেক্ট অফ ঈশান কোণ। সেকেন্ড হচ্ছে সেই বাড়িতে যদি কোনো ছেলের বিয়ে হয়, দেখবেন সেই বৌমার সঙ্গে তার পরিবারের অন্যান্য সমস্ত ফ্যামিলি মেম্বার্স, বিশেষ করে শ্বশুর শাশুড়ির মনোমালিন্য হচ্ছে না। এমনকি শেষে বাধ্য হয়ে সেই নববিবাহিত বউ হয়তো তার স্বামীকে নিয়ে অন্য কোথাও চলে যাচ্ছে,
বা হয়তো একাও অন্য কোথাও চলে যাচ্ছে তার বাপের বাড়িতে। আমি দেখেছি আমার বাস্তবে যে অনেক বাড়িতে ওরম ঈশান কোণে পায়খানা বাথরুম আছে, তার ছেলেকে বিয়ে দিয়েছে, বিয়ের ৩-৪ মাসের মধ্যেই বৌমার সঙ্গে তাদের শ্বশুর শাশুড়ি প্রচন্ড অশান্তি। শেষে কি হলো, সে বৌমা ছেলেকে নিয়ে অন্যত্র চলে গেল ভাড়াকে, অথবা সে নিজেই চলে গেল বাপের বাড়িতে, স্বামীকে বললো তুমি থাকো শ্বশুর বাড়ি, তোমার বাপের বাড়ি থাকো, আমি চলে যাচ্ছি। এর সব কিন্তু এই ঈশান কোণে নেগেটিভ এফেক্টের জন্য। এবং কি হয়, ঈশান কোণ যদি ড্যামেজ হয় কারোর বাড়িতে পায়খানা বাথরুমের জন্য, সেই বাড়ির যারা ফ্যামিলি মেম্বার্স তাদের কিন্তু কোনো না কোনো ডিজিজে তারা ভুগবে যে কোনো কারণে, এবং সেই বাড়ির অর্থ কিন্তু যে কোনো প্রকারে বেরিয়ে যাবে, সে রোগের কারণে বেরোক বা কোনো দুর্ঘটনার কারণে বেরোক, তাদের বাড়ি কিন্তু অর্থ কিন্তু সেখানে স্টে করবে না। কারণ আমার পরিচিত ক্লায়েন্টের মধ্যে আছে অনেকেই, তারা স্বামী এবং স্ত্রী দুজনেই সার্ভিস হোল্ডার, তাদের কিন্তু টাকার অভাব নেই, কিন্তু তাদের ঈশান কোণে এই পায়খানা বাথরুম থাকার জন্য তাদের কি হচ্ছে, হয় তার ফ্যামিলির অন্য কোনো ফ্যামিলি মেম্বার্স এর শরীর খারাপ করছে বা দুর্ঘটনা হচ্ছে বা অন্য কোনো কারণে কিন্তু তাদের বাড়ির সেই সার্ভিস হোল্ডারের সেই সমস্ত টাকা কিন্তু ডেস্ট্রয় হয়ে যাচ্ছে। সেই জন্য আমি বলবো, যদি কারোর বাড়ির ঈশান কোণে এই পায়খানা বাথরুমের সমস্যা থাকে, তাহলে কিন্তু সেটাকে অবশ্যই আপনাদের ড্যামেজ ঈশান কোণটাকে ডেভেলপ করতে হবে। এটা করতে গেলে আমি প্রথম একটাই কথা বলবো যে আমরা ওই পায়খানা বাথরুমটাকে ঈশান কোণ থেকে সরিয়ে ফেলুন। শুধু পায়খানা বাথরুমটা সরালে হবে না, ওই পায়খানা বাথরুমের সঙ্গে পায়খানা বাথরুমের যে ট্যাঙ্ক আছে সেটাকেও সরিয়ে ফেলুন। কারণ পায়খানা বাথরুমের উপযুক্ত জায়গা হচ্ছে বায়ুকোণ, বায়ুকোণেও আপনারা শিফট করুন, দেখবেন আপনাদের 100% ফল পাবেন, আপনাদের এই প্রবলেমগুলো আর হবে না। আর যদি আপনাদের এই মুহূর্তে সেটা করা সম্ভব না হয়, আমি কতগুলো টিপস বলছি, এটা আপনারা অনুসরণ করে চলুন, আশা করি 20% রেজাল্ট পাবেন। সেটা হচ্ছে কি, পায়খানা বাথরুমের দরজাটাকে, যদি আপনাদের পায়খানা বাথরুম ঈশান কোণে থেকে থাকে, পায়খানা বাথরুমের দরজাটাকে কখনোই কিন্তু সবসময় খোলা রাখবেন না। যে সময়টুকু আপনার পায়খানার ভিতরে প্রবেশ করবেন এবং যে সময়টুকু পায়খানার ভিতর থেকে বাইরে আসবেন বেরিয়ে, ঠিক সেই সময়টুকু খোলাফেলা করুন পায়খানার দরজাটাকে, 1 নম্বর। দ্বিতীয়ত, পায়খানার ভিতরে একটা ইয়েলো, ডিপ ইয়েলো কালারের একটা বাল্ব লাগিয়ে দেন, এবং সেই বাল্বটা কিন্তু সবসময় পায়খানার ভিতরে জ্বলবে, ডে নাইট অলওয়েজ, সেটাকে কিন্তু কখনোই স্টপ করা যাবে না। থার্ড হচ্ছে, পায়খানার ভিতরের দেয়ালে এবং পায়খানা বাথরুমের বাইরের দেয়ালে ডিপ ইয়েলো কালার করে দেন। ফোর্থ হচ্ছে, আনরিফাইন্ড সল্ট, আনরিফাইন্ড সল্ট, এটা আপনারা কোনো দশকর্মার দোকানে বা মুদিখানার দোকানে পেয়ে যাবেন। আনরিফাইন্ড সল্ট, কিন্তু সেটাকে রিফাইন্ড সল্ট হলে হবে না। এখন যে সমস্ত রিফাইন্ড সল্ট পাওয়া যায়, যাকে সন্দব লবণ বলে, সেগুলো কিন্তু এখন প্যাকেটিং হচ্ছে, সেই প্যাকেটিং সল্ট গুলো কিন্তু রিফাইন করা, সেগুলো করলে কিন্তু আপনারা কোনো রেজাল্ট পাবেন না। আনরিফাইন্ড সল্ট হয় গোল শেপের হয়, চৌকো শেপের হয়, এগুলো আপনারা দশকর্মার দোকান থেকে বা কোনো মুদিখানার দোকান থেকে কিনবেন, কিনে সেগুলোকে বাড়িতে এনে গুঁড়ো করবেন, গুঁড়ো করে এটাকে একটা বাটির মধ্যে রাখবেন, এবং যে বাটির মধ্যে এটাকে রাখবেন সেই বাটি যেন স্টিল বা লোহার বাটি না হয়। স্টিল বা লোহা বাদে আর যে সমস্ত মেটাল আছে আমাদের, কাঁচ বলুন, ফাইবার বলুন, প্লাস্টিক বলুন, বা অন্য কোনো মেটাল, প্লাস্টিক, এই মেটালের বাটির মধ্যে আমরা রাখবেন বৃহস্পতিবার করে, এবং প্রতি বৃহস্পতিবার করে এই সল্টটাকে আমরা চেঞ্জ করবেন বাটিটাকে। তো কি বললাম, দোকান থেকে আপনারা আনরিফাইন্ড সল্ট কিনবেন, সন্দব লবণ যাকে বলা হয়, সেটাকে আপনি বাড়ির বিভিন্ন যন্ত্র দিয়ে সেটাকে গুঁড়ো করবেন। সেই গুঁড়ো আনরিফাইন্ড সল্টটাকে একটা বাটির মধ্যে রাখবেন প্রতি বৃহস্পতিবার করে, এবং প্রতি বৃহস্পতিবার করে কিন্তু সেই সল্টের বাটিটাকে কিন্তু চেঞ্জ করতে হবে, মানে ওই সল্টটাকে চেঞ্জ করতে হবে, করলে আপনাদের অনেকটা পজিটিভ চলে আসবে। আর একটা কথা বলবো যে, আপনাদের পায়খানার দরজার যে কোনো একটা সাইডে, ডান সাইড হোক বা বাম সাইডে হোক, যে কোনো একটা সাইডে একটা পাত্রে শুদ্ধ জল রাখবেন, সেই জলটাকে মাঝে প্রতিদিন কিন্তু চেঞ্জ করতে হবে। এগুলো করুন। আর তার সঙ্গে ওই পায়খানা বাথরুমের বাইরে ঠিক ঈশান কোণের যেখানে কানেকশন আছে, সেখানে একটা ইয়েলো কালারের ফুল গাছ লাগিয়ে দেন। ইয়েলো কালারের ফুল গাছ আপনারা কোনো নার্সারিতে পেয়ে যাবেন। সেই ইয়েলো কালারের ফুল সমেত গাছ আপনি আপনার ঈশান কোণে লাগিয়ে দেন, দেখবেন আপনার বাস্তু 20% পজিটিভ রেজাল্ট আপনি পাবেন। কারণ আমি যাদেরকে বলেছি তারা কিন্তু 20% রেজাল্ট পেয়েছে, আপনারাও পাবেন। আর সবচেয়ে বড় হচ্ছে, যদি আপনারা ওখান থেকে পায়খানা বাথরুমটাকে সরিয়ে ফেলতে পারেন, তাহলে কিন্তু সব থেকে ভালো হয়। যদি সম্ভব না হয়, আমি যেগুলো বললাম ওইগুলো ব্যবহার করুন,
দেখবেন আমাদের 20% প্রবলেম সলিউশন হচ্ছে। তারপর চেষ্টা করবেন ওখান থেকে পায়খানার মাধ্যমটাকে শিফট করে বাইরে কোণে আনার জন্য। তো যাই হোক, আমি আর আলোচনা দীর্ঘায়িত করছি না। সকলকে নমস্কার জানিয়ে আমি এখানে শেষ করছি। যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে আপনারা জানাবেন, তাহলে আমি নেক্সট ভিডিও আবার বানাবো আপনাদের পরের, আপনাদের যাতে যদি কোনো উপকারে লাগে আমি নিজেকে ধন্য মনে করবো। নমস্কার। অনেক অনেক ধন্যবাদ পিকে শাস্ত্রী আপনাকে এত সুন্দর দৈনন্দিন জীবনের বিশেষ কিছু দিক তুলে ধরার জন্য। এবং জ্যোতিষশাস্ত্র সম্পর্কে আমরাও হয়তো এতটা অবগত নই। আমরা অ্যাস্ট্রোলজার কাছে যাই এবং নিজেদের প্রবলেমের কথা জানাই এবং সলভ করি। কিন্তু ডিটেইলস এ কিন্তু এতটা হয়তো আমরা নিশ্চয়ই জানি না। কিন্তু সেটা পিকে শাস্ত্রী মহাশয় আজকে আমাদের জানিয়ে দিলেন এবং পরবর্তীকালে এমনই আ আরো জ্যোতিষ সম্পর্কে ভালো, ভালো তথ্য আমাদেরকে দেবেন। এই দাবি রেখেই, আশা রেখে আজকের অনুষ্ঠানটি আমরা এখানেই শেষ করছি। দেখা হবে আবারও পরবর্তীকালে এমনই সুন্দর অনুষ্ঠান নিয়ে। ততক্ষণে সাথে থাকুন, শুনতে থাকুন 91.2 FM রেডিও সুন্দরবন। নমস্কার বন্ধুরা।